গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প চেয়ার, রচনা বুদ্ধদেব গুহ। ইস, চেয়ারটা এত আনকমফোর্টেবল বলার নয়। রাজেন সেন সাইড টেবিল থেকে পোর্সিলিনের সুদৃশ্য ডাবর তুলে পানের পিক ফেলে জর্দার গন্ধ ছাড়লেন। তার সামনে তখন গজেন আর রাধু বসেছিল। তারা সমস্বরে বলে উঠল, আরাম পান না বুঝি বসে? রাজেন সেন মিচকি হাসলেন একটু, বললেন, সব কিছুতে বসেই কি আরাম হয়, না সব কিছুতে চড়ে? কে? কথাটার মধ্যে অশালীনতা ছিল, কিন্তু রাজেন সেন প্রবল প্রতাপান্বিত ব্যক্তি। এমনই একটা পদে তাঁর অধিষ্ঠান যে তিনি যে ভুল বা অন্যায় বা অশালীন কিছু করতে বা বলতে আদৌ পারেন, এই ধারণাটাই তার মোসাহেবরাও তাঁর মস্তিষ্ক থেকে মুছে দিয়েছে। তার নিজের মনেও এমনই ধারণা জন্মে গেছে অনবধানে যে তাঁর মতো বুদ্ধিমান ব্যক্তি এ পৃথিবীতে আর দুটি নেই। যে কোনো ব্যাপারেই তাঁর বিচারটাই শেষ বিচার, তাঁর মতটাই একমাত্র প্রণিধানযোগ্য। তাঁর মতো সৎ, মহৎ, পক্ষপাতিত্বহীন ভদ্র ব্যক্তিও আর নেই তাঁর নিজের মতে। টেলিভিশনের দৌলতে যে বিষয় চর্চা করে তার রুজি রোজগার, যে সে বিষয় ছাড়াও দুনিয়ার তাবৎ বিষয়েই তাঁর সুগভীর পাণ্ডিত্য জন্মেছে তাঁর মতে। সঙ্গীত, সাহিত্য, ফুটবল, ক্রিকেট, শিল্পকলা, কুস্তি, এমনকি জুডোও এখন তার পাণ্ডিত্যর বিষয়। কিং ক্যানুয়েটের মতো তিনি যাই মনে করেন তাই ধ্রুব অভ্রান্ত বলে মনে করেন। তাঁর টেবিলের সামনে তাকে ঘিরে বসে থাকা নিরন্তর স্তবকারী কৃপাপ্রার্থী স্তাবকের দল। তাদের দল বদলায়, বয়স বদলায়, রং বদলায়, কিন্তু উঁচু চেয়ারে আসীন সেন সাহেব একটুও বদলান না, বদলাননি গত 20 বছরে তাঁর মতে। সূর্য ইদানিং রাজেন সেনের কথাতেই ওঠে এবং ডোবে, রাজেন সেনের ক্ষমতা সম্বন্ধে বিন্দুমাত্র অবহিত না থেকেও। বেচারি সূর্য। রামু একটা ফাইল নিয়ে ঘরে ঢুকল। কি এটা? বাজেট। রেখে যাও, বিরক্ত গলায় বললেন সেন সাহেব। অফিসের কাজ ছাড়া আর সমস্ত ব্যাপারেই তাঁর উৎসাহ। অফিসের কাজ তিনি দয়া করেই করেন। স্যার, বড় সাহেব বলেছেন এটা আজই দেখে বিকেলে ওকে ফেরত দিতে, খুব জরুরি। রামু চলে যেতেই ইন্টারকম পিপি করে উঠল। পূর্ব বাংলার সঙ্গে সমস্ত রকম সম্পর্কহীন রাজেন সেন ঠাট্টা করে বললেন, আবার কয়টি? টেবিলের উল্টো দিকে বসা গজেন আর রাধু সেন সাহেবের গম্ভীর ও বিস্ময়কর সেন্স অফ হিউমার অ্যাপ্রিসিয়েট করে হো হো করে হেসে উঠল। মোসাহেবদের অ্যাপ্রিসিয়েশনের কোনো ডেপ্রিসিয়েশন নেই। সেন সাহেব ইন্টারকমে সুইচ টিপে রিসিভার তুলে নিলেন। এক মুহূর্ত শুনলেন, বললেন, আই সি, ঠিক আছে, বুঝেছি, বলেই ফোন নামিয়ে রেখে বিরক্ত গলায় ওদের শুনিয়ে বললেন, ফু, বাজেট। গজেন ও রাধু আবারও হাসল। ওদের মুখের ভাব রামভক্ত হনুমানের মুখের মতোই স্থির। উজ্জ্বল প্রশস্তির সুরে বাঁধা তাদের মুখচ্ছবি। অ্যান এক্সারসাইজ ইন আটার ফিউলিটি, সেন সাহেব বললেন। কি? কেন? বাবা, গুজুয়ালদারের পিএ ফোন করেছিল। বাজেট ফাজেট প্রতি বছরই তো পরে ভ্যারিয়েশনের ঠেলায় অস্থির, তবে এত দামাবা টঙ্কা কেন? আসলে বুঝলে, এই ডিক্টেটরের কোম্পানিতে কোনো ভদ্রলোকের পক্ষে কাজ করা সম্ভব নয়। মালিকের মন যারা রাখতে পারে তারা রাখুক, আমার কোয়ালিফিকেশন আছে,
আমি দয়া করে ওই চেয়ারে বসে আছি তাই, আমার কিসের কেয়ার। ইন্টারকম আবার পিপি করল। রিসিভারটা তুলেই রাজেন সেনের মুখের চেহারা পাল্টে গেল। গলার স্বর চিলের বাচ্চার মতো সরু হয়ে গেল। চিচি করে বললেন, না না, কিছু ভাববেন না স্যার, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে রাত 10টা অবধিও থাকবো। বাজেট তো আর রোজ পাস হবে না। না না, আপনি নিশ্চিন্তে চলে যান স্যার, আমরা তো আছি। হ্যাঁ, আমরা আছি কি করতে। কথা বলতে বলতে সেন সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আস্তে আস্তে। ওর দিকে তাকিয়ে রাজু আর গজেনের মুখ মুহূর্তে ম্লান হয়ে এলো। মোসাহেবিতে সেন সাহেব যে তাদের চেয়েও দরদ তা দেখে। রিসিভার নামিয়ে রেখে নিজেও বসে পড়ে উত্তেজিত মুখে সেন সাহেব বললেন, গুরু হালদার। বলেই বললেন, আমি তো দয়া করেই আছি এখানে, যেখানে স্বাধীন মতামতের দাম নেই, ব্যক্তি স্বাধীনতার দাম নেই, সেখানে আমার মতো বরফি মানুষ চাকরি করতে পারে না। ভাবছি কোনো খবরে জয়েন করবো। সেখানে তো রিপোর্টার সম্পাদকরাই সব, মালিকরা কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করেন না, অবাধ পূর্ণ স্বাধীনতা। এখানে আমি একেবারেই মিসফিট। আরে এই তো সেদিনই এসপিআই কোম্পানির বড় সাহেবের সঙ্গে দেখা। কোথায় স্যার? ক্যালকাটা ক্লাবে? ক্লাবে বলে আমি যাই না, ল্যান্সডাউন মার্কেটে গেছি, দেখি উনি কুচো ট্যাংরা কিনছেন। আমিও যা ভালোবাসি উনিও তাই, একেই বলে র্যাপো, বুঝেছ? না বাবা, বলবো না তোমাদের, শেষে 5 কান হয়ে যাবে। আমার শত্রুর তো আর অভাব নেই। আমরা কাউকেই বলবো না স্যার। প্রমিস? কিন্ডারগার্টেনের ছেলের মতো মুখ করে বললেন, প্রমিস। এই গুজু হালদারের কোম্পানিতে যা পাচ্ছি তার 3 গুণ প্লাস পার্টস, বুঝল? কি বুঝলে? তাই বলে সত্যি চলে যাবেন নাকি স্যার? আমরা সকলেই তাহলে রেফিউজ হয়ে যাব। আরে না না, তোমাদের ভয় নেই। ডান হাত তুলে অভয় দিলেন, যাব না, কিন্তু আর কখনো আমার সামনে ওই রেফিউজি কথাটা উচ্চারণ করবে না, বুঝলে? সোনা শহরটা কি হাল করে দিলে রে শালা, পড়তে আসার আর জায়গা পেলি না। আমার মামা শ্বশুরের পেনেটির বাগান বাড়িটা জবরদখল করে দিল। সকলেরই নাকি জমিদারি ছিল সেখানে, জমিদারের পই বটে সব। সেন সাহেবের এখনকার বাড়ি বর্ধমানে। অনেক পুরুষ আগে পূর্ব বাংলা ছেড়ে পাটনাতে প্রবাসী হন। 3 পুরুষ হলো বর্ধমানেই। রাজেন আর রাধু পশ্চিমবঙ্গীয় হয়েও হতভাগ্য রাজনীতি কবলিত নিরুপায় উদ্বাস্তুদের জন্য যতখানি সহানুভূতি রাখে সেন সাহেব তাও রাখেন না। সেন সাহেব একটু নড়ে বসলেন চেয়ারে। কি এই যে কাঁটা বেরিয়ে গেছে মনে হচ্ছে, দেখেছ? গোড়া বার চুরি করে দিলে ফাঁক করে কত টাকা ঝেড়েছে শুধু এই চেয়ার সাপ্লাইয়ের দিলে, তাই বা কে জানে। চেয়ার তো কিছু কম নেই, সব শুধু 150 দিয়ে তো হবেই। তারপরেই বললেন, যাক, এই চেয়ারটার আসল দামই বাকি। আমি যতদিন এই চেয়ারে আছি, রিটায়ার না করছি, ততদিনই দাম। তাছাড়া গুজু হালদারের অফিসে রিটায়ার তো কেউ করে না, চেয়ারে একবার জম্পেশ করে বসে পড়লেই হলো। চেয়ার তো হয় কাঠের নয়, লোহার নয়, ফাইবার গ্লাসেরই, গদিও কত রকম। চেয়ারে কি এসে যায়, চেয়ারে যে বসে থাকে সেই আসল। চেয়ার তো স্রেফ জড় পদার্থ। গজেন বলল, ঠিক বলেছেন স্যার, দ্য পার্সন গ্লোরিফাইজ দ্য চেয়ার হু সিটস অন ইট। চেয়ারের নিজের দাম কি, ঠিকই বলেছেন স্যার। রাজেন সেন চোখ দুটি ছোট করে হেসে বললেন, আমি জেনারেলি ঠিকই বলে থাকি। রাধু বলল, ঠিক ঠিক, টিকটিকির মতো। ঠিক সেই সময় বিমল ব্যানার্জি কাঁচের দরজা ঠেলে ঘরে ঢুকল। ওর পেছনে পেছনে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সইলেন। মাস কয়েক আগে একটি প্রেস কনফারেন্সে গুজু হালদারের বিরুদ্ধে শ্লেষাত্মক কিছু মন্তব্য করাতে গুজু হালদার বিমলকে একেবারেই পুতুল করে রেখেছেন। ও কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, কিন্তু ওকে কোনো রকম কাজই না করতে দিয়ে ঠুটো জগন্নাথ করে দিয়েছেন ম্যানেজমেন্ট। মাইনে পাচ্ছে, গাড়ি পাচ্ছে, পার্কস পাচ্ছে,
পাচ্ছে না কেবল কাজ। বাইরের কনসালটেন্সি ফার্মকে দিয়ে বিপুল অর্থহানি সত্ত্বেও গুজু হালদার বিমলকে বসিয়ে রেখেছেন। এ অফিসে বিমলের যারা বন্ধু তারা ওর আড়ালে বলছে, কি হিউমিলেটিং অবস্থা, ওর কি একটু সেলফ রেসপেক্ট নেই। ওর শত্রুরা বলছে, খুব তেল হয়েছিল, এফএম একেবারে মাথায় করে রেখেছিলেন ততদিন, ভেবেছিল কি বুঝি হনু, চাকরিটা এখন ছাড়ছিস না কেন? যার খাবি যার পড়বি তারই মাথায় ডান্ডা মারবি, হ্যাঁ? এ কেমন সততা, টাইট হয়েছে এবার। কি খবর বিমল, পান চলবে না কি একটা? পান ভদ্রলোকে খায় না, ওটা নির্বুদ্ধি আর ব্রাউজারদের খাদ্য। অবশ্য তুমি দাদা এক্সেপশন, পান খাও অথচ সাহেব, তুমি একা। খুব করে হাসলেন একটু রাজেন সেন। রাধুর সাদা টেরিলিনের জামায় পানের সূক্ষ্ম পিচকিরির পিক আলপিনের মতো গিয়ে বিঁধল দাঁতের ফাঁক দিয়ে। লাল হয়ে গেল জায়গাটা। রাধু দেখল। ও সরি সরি, পানমুখী বললেন সেন সাহেব। না না ঠিক আছে স্যার, রাধু বলল সবই নয়। কি খবর বলো বিমল? বিমল বলল, খবর এখন নেই, তবে তৈরি করব আমরা দুজনে, গড়িয়ে ফেলবো, ভেঙে ফেলবো এস্টাবলিশমেন্টের মনোপলিস্টিক অ্যাটিটিউডস। অসহ্য। বিমলের ইংরেজি উচ্চারণ ভালো, গভীরতা না থাকলেও বিদেশি বইয়ের জ্যাকেট নির্ভর অল্প জ্ঞানের জলে পুঁটি মাছের ছটছড়িয়ে সাঁতার কাটার মতোই তার চতুর্দিকে জ্ঞানের জল ছিটানোর অভ্যেস আছে। তাছাড়া আর্ট ফিল্ম টিল্মও ও দেখে। বিমল হচ্ছে যাকে বলে লা আঁতেল। শৈলেন নস্যির কৌটো বের করে সবে নস্যি নেবার তোড়জোড় করছিল। বিমলের বক্তৃতা শুনে হঠাৎ বলে উঠল, আপনার জায়গায় আমি হলে অনেকদিন আগে রেজিগনেশন দিতাম, আমার আত্মসম্মানে লাগতো। ও বালাই বোধহয় আপনার নেই। আপনার কেন, অনেকেরই নেই। আপনি মানুষ হলে অনেকদিন আগেই চাকরি ছেড়ে দিতেন। বিমল একটু লজ্জা পেল, যদিও লজ্জা ব্যাপারটা তার চরিত্রে নেই। শৈলেনের দিকে ঘুরে দাঁড়িয়ে সে বলল, আরে ছাড়বো যখন তখন গুজু হালদারের গদি টলিয়ে দিয়েই ছেড়ে চলে যাব। আই উইল গো উইথ এ বাঙ্ক, নট উইথ এ হুইম্পার। মাথা নিচু করে বেরিয়ে যাবার লোক আমি নই। অপমান আমি কখনোই সহ্য করব না। গুজু হালদার অপমান করবে বিমল ব্যানার্জিকে, তা চলবে না। আরে তার পয়সা থাকতে পারে, তাকে চেনেটাকে? আমার মতো তার পরিচয়? সভা সমিতি, চেম্বার অফ কমার্সে কাকে লোকে চেনে, তাকে না আমাকে? হ্যাচ্ছু করে হাঁচল শৈলেন। নস্যির গন্ধে ঘর ভরে গেল। বলল, অপমানের আপনার বাকি বাকি আছে। তাছাড়া এত যে তর পাচ্ছেন সব ফালতু। আপনাকে সবাই গুজু হালদারের চাকর বলেই জানে। আপনি যাই ভাবুন, এয়ার কন্ডিশন ঘরে উঁচু চেয়ারে বসে আপনার মতো যারা কাজ করে তারাও চাকর, আর যে বাসন মাঝে খিচুড়ি রেঁধে খাওয়ায় সেও একই রকম চাকর। মিথ্যে বড়াই কেন করেন? মানুষ হলে চাকরি ছাড়তেন, আপনি মানুষই নন। সেন সাহেবের ঘর বলে বেশি কিছু বললাম না, স্যার রাগ করবেন নইলে। বিমল সুর নরম করে বলল, তুমি বুঝবে কি, ব্যাচেলার, কোন দায়িত্ব কর্তব্যটা আছে তোমার? গড়িয়াতে বাড়িটা সবে আরম্ভ করেছি। ছেলে পুলে থাকলে বুঝতে সংগ্রাম করা কি কঠিন। আমাদের মতো নামি যশস্বী কাজের লোকদেরই তো এস্টাবলিশমেন্ট অপদার্থ তোষামুদে চাকর বানিয়ে দেয়। কাজ টাজ তো প্রায় ভুলেই গেছি বাদন নেচে নেচে। এখন ঝপ করে হঠাৎ এতগুলো টাকা মাসে মাসে বন্ধ হয়ে গেলে যে বউ বাচ্চা নিয়ে পথে বানাতে হবে। তাছাড়া গাড়িটা ছাড়া ব্যারাকপুরের ভাড়া বাড়ি থেকে গড়িয়াতে গিয়ে বাড়ি শেষ করা অসম্ভব। বাড়িটা শেষ করে তারপর শেখাবো গুজু হালদারকে। জব করে টাকা বন্ধ হলে, শৈলেন বলল, তাহলে ঝপ করে মালিকের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করে নাও। নিমো খারাপই মহাপাপ। হয় ঝপ করে চাকরি ছাড়ো, নয় ঝপ করে ক্ষমা চাও। যারা বিদ্রোহ আর স্বাধীনতার বুকুনি ঝাড়ে তাদের বউ বাচ্চা গড়িয়ার বাড়ির চিন্তা মানায় না। রাজেন সেন ইন্টারাপ্ট করে বললেন, হইলেন তুমি চুপ কর, বাবাই করছো। কিছুই না বুঝে কথা বলাটা তোমার অভ্যেস হয়ে গেছে। তুমি মনে করো তুমি একাই সব বলো। সঙ্গে সঙ্গে গজেন আর রাধু সেন সাহেবকে সাপোর্ট করে শৈলেনের দিকে তাকিয়ে সুস্বাস্থ্য হাসি হাসল। বিমল ব্যানার্জি এবারে জোর পেয়ে বলল, আরে ভারী তো কাজ তোমার, লেখো তো তুমি খতিয়ান
আর করো তো মালিকের দালালি। মনোপলি কথাটার মানে বোঝো? বিকমে পড়েছিলাম। নসির কৌটোটা নাড়াচাড়া করতে করতে বলল শৈলেন। রাধেসা অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যাক্টিভিটি বোঝো? শৈলেন লম্বার পাত্র নয়। নাক থেকে নস্যি ঝেড়ে নোংরা রুমালে তাড়াতাড়ি মুড়ে এসে বলল, রাখুন তো ভাই, হর যাই খাতে কথাটার মানে জানেন আপনি? না যাই খাতে কাকে বলে জানেন? ব্রেক ইভিন পয়েন্ট। বেশি জারগান ঝাড়বেন না, জারগান সব লাইনেই থাকে, আমিও ঝাড়তে পারি। সেন সাহেব এবারে ভেটো প্রয়োগ করলেন, বললেন, হইলেন বিহেভ ইয়োরসেলফ। সিনিয়র লোকে দাদা বলে ডাকো বলে মনে করো না যা খুশি তাই বলতে পারো। রেসপেক্ট দেবে, অফিসে একটা ডিসিপ্লিন ডেকোরাম রাখবে। এটা কাজের জায়গা, স্যার বলে অ্যাড্রেস করবে সিনিয়রদের। তাঁর চেয়ারে সেন সাহেব একা ঘরে। এয়ার কন্ডিশনটা মৃদু ফিসফিস শব্দ করছে। এই জড় পদার্থ চেয়ারটার জন্যে মাঝে মাঝে দুঃখ হয় ওর। উনি যখন থাকবেন না, একজন গবেট আনস্মার্ট ইডিয়েট মার্কা লোক এসে বসবে এই চেয়ারে। অদিত রায় কাজকর্ম কিছুই বোঝে না, ড্যাশ নেই, পুশ নেই, পার্সোনালিটি নেই, অন্য কোনো বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, একটা ফাইল ওয়ান। এই চেয়ারটাকে উনি বিশেষ ইজ্জত দান করেছিলেন। লোকটা একেবারে বেইজ্জত করবে। ফোনে রিসিভার তুলে নিলেন। অপারেটর বলল, গুড আফটারনুন স্যার। মর্নিংয়ে কখনো অফিসে আসেননি সেন সাহেব। তিনি যে দয়া করে অফিসে আসেন এই গুজু হালদারের সৌভাগ্য। ওর যে কি এলেম, কত গভীর প্রতিভা, তার কি বা বোঝে ওইসব ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। তিনি যখনই আসুন আর দয়া করে যতটুকু কাজই করুন, তাতেই তো মালিকপক্ষ কৃতার্থ। না হইলে তো কবেই বলতে পারতেন তারা, এবারে আসুন। উনি তো আর লেবার নন যে ইউনিয়নকে বাঁচাবে। উনি কারোরই দয়া কোনোদিন চাননি। নিজের যোগ্যতা, মেধা, গভীর অন্তর্দৃষ্টির জোরেই আইস কাটারের মতো এস্টাবলিশমেন্টের বরফ কেটে একাই চলেছেন সাফল্যের উত্তর মেরুর দিকে। তার নিঃশব্দ গতির একমাত্র সাক্ষী বিমল ব্যানার্জি। ও একটা গ্রেট ইন্টেলেকচুয়াল, স্বাধীনচেতা মানুষ। এসব ব্যাপার বোঝে এমন মানসিকতার মানুষ এই কোম্পানিতে বেশি নেই। গুড আফটারনুন, ডক্টর সাধু খানকে দিন তো। কে? ডাক্তার সাধু খান। হ্যালো, কথা বলছি। এই যে পিকু, তোমার বৌদির একটু জ্বর ভাব হয়েছে, একবার আসবে? এক্ষুনি যাচ্ছি স্যার। বৌদি বাড়িতে আছেন তো? আছেন, তবে এই ভর দুপুরে তোমার মতো সুপুরুষের আমার সুন্দরী স্ত্রীর কাছে একা না যাওয়াই বাঞ্ছনীয়। সন্ধ্যাবেলা এসো, আমি থাকবো। আচ্ছা স্যার, হেসে বললেন ডক্টর সাধু খান। স্যার, আপনার অন্তর আর মেধার যে গভীর সৌন্দর্য দিয়ে বৌদিকে মোহিত করে রেখেছেন, সেই সৌন্দর্যের মোকাবিলা কি আমার শারীরিক সৌন্দর্য কখনো করতে পারে? যাবো, নিশ্চয়ই যাবো স্যার। আবার ফোন তুললেন। মেয়ে ঘোষকে দিন। এই যে, তুমি যে খবর নাও না কোনো, ব্যাপার কি? বড় ব্যস্ত ছিলাম স্যার। আরে, আমি এই চেয়ারে আছি বলেই না তোমার ব্যস্ততা। ব্যস্ততা দেখাচ্ছ কার কাছে? হ্যাঁ, তোমার সব ব্যস্ততা উড়িয়ে দিতে পারি আমার হাতের পাঁচ। আপনি খুব রেগে গেছেন বলে মনে হচ্ছে। ভয় পাওয়া গলায় মিহির ঘোষ বললেন। বলুন স্যার, কি করতে পারি আপনার জন্যে? শোনো, 19-এ আমার ছোট সালের মেয়ের অন্নপ্রাশন। বুঝেছি। মাছ তো? কি মাছ এবং কোয়ান্টিটি বলুন, সময় মতো পৌঁছে যাবে। রুই পাকা 30 কেজি। ওকে। পাবদা টাটকা মাঝারি 30 কেজি। ওকে। মাত্র 30 কেজি? ওতেই হবে। একটা কথা বলি স্যার, কিছু তোপসে পাঠাই, ফ্রাই জমবে ভালো। আফটার অল আপনার শালীর মেয়ের অন্নপ্রাশন, ভিআইপিরা আসবেন, আপনার ইজ্জত তো রাখা চাই। আমার ইজ্জতের ভার তোমার হাতে নেই। আমার ইজ্জত আমাকে অর্জন করতে হয়েছে মেয়ের। জীবনে সব কিছু লড়ে দিতে হয়েছে। আমার জন্মদিন শনিবার। স্যাটারডেজ চাইল্ড হ্যাজ টু ওয়ার্ক হার্ড ফর এ লিভিং। গলদা চিংড়ি হবে? এ কি বলছেন স্যার? আপনার জন্য তিমি মাছও জোগাড় করে দেবো, চিংড়ি তো পোকা মাত্র। একেবারে ড্রেস করে পাঠাবো। কি হবে, মেয়োনিজ না কালিয়া? কালিয়া। কত পাঠাবো? 30 কেজি। সবই যাবে, তবে একটা প্রার্থনা আছে স্যার, দাম কিন্তু নিতে পারবো না।
ঠিক আছে, প্রেয়ার গ্রান্টেড। কখন পাঠাবে? সকাল 7টার মধ্যে। শোনো, কিছু মিষ্টির বন্দোবস্ত করতে পারো? স্যার, আপনি বললে বাঘের দুধও বন্দোবস্ত করতে পারি। বাঘের দুধ আমি বিনা পয়সাতে পেলেও খাই না, মিষ্টি হলেই চলবে। জলযোগ, গাঙ্গুরাম, তিওয়ারি না গুপ্ত ব্রাদার্স, কার মিষ্টি? যার যেটা ভালো হয়। আইটেম বলুন। তোমার উপরেই ছেড়ে দিলাম। এমন পাঠাবে যে লোকে যেন আহা হা করে, 150 লোকের মতো। ঠিক আছে, ছাড়লাম। ফোন নামিয়ে নিরুচ্চারে বললেন, ন্যাকা, পয়সা দিতে পারবো না স্যার। আরে পয়সাই দেবো তো তোকে বলবো কেন? ডাইরেক্টরি বার করে দেখলেন। এখন ডেকোরেটর, ফুল আর পানের বন্দোবস্ত করতে হবে, এবং গাড়িরও। কাজের বাড়ি, গোটা দিনে গাড়ি 2 দিনের জন্য লাগবে, নেমন্তন্ন করার জন্য, আবার কাজের দিনও। গজেন ঘরে ঢুকলো উল্লসিত হয়ে, বলল, ইয়ে, হয়ে গেল স্যার। কি? বিরক্ত গলায় সেন সাহেব বললেন, এখনো অনেক ফোন করা বাকি। এই শালি তার বিশেষ প্রিয়। শালির বিয়ের আগে একদিন বৃষ্টির দিনে সিনেমা দেখে ফেরবার সময় গাড়িতে চুমু খেয়েছিলেন। পরশটা এখনো ঠোঁটে লেগে আছে যেন। গাভাস্কারের 29 সেঞ্চুরি হয়ে গেল স্যার। মুখোজ্জ্বল হলো সেন সাহেবের। গাভাস্কারের কথা না তুলেই বললেন, এই একটা খেলা, আমার বিশেষই প্রিয়। দেখো, তোমরা বলছিলে যে হবে না, ছোকরাটাকে তোমরা কম অপমান করেছ। জীবনে সেন সাহেব চোর চোর আর ডাঙ্গুলি ছাড়া কিছুই খেলেননি। বটতলার বই এবং কোকশাস্ত্র ছাড়া কিছুই পড়েননি। কিন্তু তিনি আজ যে পজিশনে আছেন, সেই পজিশনে তার সর্বজ্ঞ না হয়ে কোনো উপায় নেই। উনি না হতে চাইলেও ওর কৃপাপ্রার্থীরা করেই ছাড়বে। বিনা চেষ্টাতেই তিনি সর্বজ্ঞ হয়ে গেছেন, এবং সকলেই তাঁকে সর্বজ্ঞ বলে নির্বিবাদে মেনেও নিয়েছে। রাধু ঢুকল, হাতে পুজো সংখ্যা আনন্দবাজার। পড়েছেন উপন্যাস? সমরেশ বসু, জিতো স্যার, জিতো। বিজ্ঞ বিজ্ঞ ভাব করে সেন সাহেব বললেন, রম্বা সম্বার লেখক তো? অলমোস্ট। তবে সাম্বা নয়, শাম্ব, কৃষ্ণপুত্র শাম্ব, একাডেমি অ্যাওয়ার্ড উইনার। ওই হলো, যে লেখার কথা বললে তাও পড়ে দেখেছি। তবে এক্ষুনি অ্যানালিটিক্যাল ক্রিটিসিজম করতে ইচ্ছা করছে না, গাটা বড় ম্যাচ ম্যাচ করছে। স্যার, আমার বাড়িতে আগামী শনিবার ঝুনঝুন সেন আসবেন, রেডিও সোনালী চ্যাটার্জি, এমনকি দুর্যোধন দাও, সাহিত্য সঙ্গীত আবৃত্তি সন্ধ্যা। আপনাকে কিছু বলতেই হবে এবং সভাপতিত্ব করতে হবে। বলছো? বলছি কি স্যার, আপনার নাম করেই তো সকলকে একসঙ্গে করা। নইলে এই অধমের বাড়িতে কি ওরা কেউ আসতেন? সেলিব্রিটি সব। তাহলে আমার ছোট মেয়ের একটা নাচের আইটেমও জুড়ে দাও। দারুণ নাচে, অসম্ভব ট্যালেন্টেড। নো ওয়ান্ডার স্যার, লাইক ফাদার লাইক ডটার হবে, দারুণ হবে। তা কি নাচ নাচেন আপনার ছোট মেয়ে? কত্থক না ওড়িশি, না ভারতনাট্যম, না রবীন্দ্র নৃত্যনাট্যের নাচ? কি তা বলছি, সারেঙ্গিওয়ালার জোগাড় রাখবো তো? না না, ওসব গর্জাস ব্যাপারের মধ্যেও নেই। পপ সংসের সঙ্গেই ও নাচে, অনেকই সুবিধে। আটে মাঠেও নাচা যায়, গান রেকর্ড করা আছে টেপে, টেপ বাজিয়ে ও নাচবে। একটু শুধু ওই সাইকেডেলিক আলোর বন্দোবস্ত রেখো। কোনো চিন্তা নেই স্যার, দারুণ লোককে পাকড়াও করে ধরে নিয়ে আসবো, দেখবেন কি এফেক্ট হবে। আচ্ছা, কটার সময় যেতে হবে? তোমার বাড়ি তো আমি চিনি না। আপনি স্যার কি করে চিনবেন? অলিগলিতে তো আপনার যাওয়ার কথা না। আমি গাড়ির বন্দোবস্ত করে আপনাকে নিয়ে আসবো। বৌদি থুরি মেম সাহেব কি আসবেন? এলে আমরা সকলেই ধন্য হই। রাতে আমার ওখানে 2টি ডাল ভাত খেয়ে যাবেন। উনি বলে আমার মিসেস আমার মতো অতটা সোশ্যাল নন। তাছাড়া সেদিন ওর নীলের উপোসও আছে, আসতে পারলে ভালোই হতো। মেয়ের নাচের সঙ্গে উনি তালি বাজান। ও, তাহলে আর কি করা যাবে? কিন্তু তালি বাজাবার লোকের অভাব হবে না স্যার, তালি বাজাবার লোক অনেক আছে। প্রায় মাসখানেক হলো রাজেন সেন রিটায়ার করে গেছেন। ভেবেছিলেন এক্সটেনশন পাবেনি। সেলসের সান্নাল, মেনটেন্যান্সের ঘোষাল তো এক্সটেনশনের পর এক্সটেনশন পেয়ে 60 পার করে দিল। এই কোম্পানিতে সিনিয়র পোস্টে এক্সটেনশনটা একটা ম্যাটার অফ কোর্স হয়ে গেছিল, এবং একটা ম্যাটার অফ রাইটও বটে।
এক্সটেনশনটা পাওয়ার পরই একবার ফরেন যাবেন ভেবেছিলেন, নইলে আজকাল স্ট্যাটাস হয় না। সবই ভেস্তে গেল। হি একেবারে বোল্ট ফ্রম দ্য ব্লু। হালদার যে অপ্রস্তুত তাকে এমন নিঃশব্দে ল্যাং মারবেন ঘুণাক্ষরে বুঝতে পারেননি। উনি ছাড়া ওর ডিপার্টমেন্ট কি করে চলে দেখতে খুব ইচ্ছা করে ওর। উনি ভেবেছিলেন ওকে এক্সটেনশন না দেওয়াতে ওর সাবঅর্ডিনেট স্টাফ গজেন, রাধু এবং অন্যান্য অনেকেই পেন ডাউন স্ট্রাইক করবে প্রতিবাদে। সাপ্লায়াররাও রিপ্রেজেন্টেশন দেবে ভেবেছিলেন। আশ্চর্য, কেউ ট্যাঁফা করল না। কিছুদিন আগে একটা চিঠি পেয়েছিলেন ডাকে। নিচে লেখা, আপনার অনুগত অধস্তন কর্মচারীবৃন্দ। হাতের লেখাটা চেনেন না, কাউকে দিয়ে লিখিয়ে থাকবে। এই এরাই তাকে অনেক ভালো ভালো কথা আর্টিস্টকে দিয়ে লিখিয়ে বাঁধিয়ে ফেয়ারওয়ে দিয়েছিল যেদিন রিটায়ার করেন সেদিন। চিঠিটা খুব বড় নয়, তবে প্রচণ্ড ডিস্টার্বিং এবং নিষ্ঠুর। রাজেন সেন খচ্চর শ্রেষ্ঠ, যে কবছর ছিলে অনেকই জ্বালিয়েছ আমাদের। রিটায়ার করেছ, এবার মরলে বাঁচি। তোমার সঙ্গে দেখা হলে আমরা তোমাকে চিনব না পর্যন্ত। তোমার একতরফা জ্ঞানের বুক নিই আর যে সহ্য করতে হবে না আমাদের, এই ভেবেই খুব আনন্দ হচ্ছে। তুমি যে কি একখানি মাল এবং তুমি যে কোন ব্যবহারের যোগ্য তা নিশ্চয়ই চেয়ার ছাড়ার পর থেকেই বুঝতে আরম্ভ করেছ। না বুঝে থাকলে বুঝবে শনৈ শনৈ। আমাদের সমবেত প্রার্থনা এই যে তুমি আবার টেসে যাও। তুমি যে কত বড় কাজের লোক, কত বড় খেলোয়াড়, কবি, গায়ক, ফিলোসফার, এবার তা তোমার বেচারি স্ত্রী এবং তোমার পাড়ার কাকদের বুঝিও। সব ভালো যার শেষ ভালো। তোমার শেষে দেশেরই মঙ্গল। ইতি তোমার অনুগত হা হা কর্মচারীবৃন্দ। রাজেন সিং খাওয়া দাওয়া করে অফিসের দিকে বেরুলেন। অফিসের গাড়ি, অফিসের টেলিফোন সবই তার নিজেরই বলে জানতেন। সবই ফেরত নিয়ে গেছে অফিস। এই আকস্মিক ধাক্কাতে সমস্ত পৃথিবী শূন্য হয়ে গেছে আজ। সকালে নিজে বাজারে গিয়ে ছোট ট্যাংরা মাছ কিনেছিলেন। এবার থেকে নিজের অনেক কাজই করতে হবে। ট্যাংরার দামের কাঁটায় বুকের পাঁজর ফুটো হয়ে গেছে। সাপ্লায়াররা গৃহিণীর পৃথিবীর স্বরূপ এতদিন তাকে বুঝতেই দেননি। লোকগুলো হারামি, এক নম্বরের। মিনি বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েও প্রায় ৪৫ মিনিট পর খুব ভিড়ের একটা বাসে উঠলেন। বকা ছেলেটা পা মারিয়ে দিল। উনি আপত্তি করতেই বলল, অতই অসুবিধা তো ট্যাক্সিতে গেলেই হয়, এখানে কেন? ট্যাক্সি করবার সামর্থ্য আজ আর নেই, তাই কথাটা বাজল। উনি ভেবেছিলেন তার চাকরি আরো বছর ৫ থাকবে। অন্য সকলই তো আছে, পেনশনও চালু হবার কথা ছিল, ওর চাকরিতে থাকাকালীন হলো না। ওই ইডিয়েট রায়টার কপালেই পেনশন জুটবে। এতদিন গাড়ির জানালা থেকে দোকানপাট, লোকজন একরকম দেখাতো। অনুকম্পার চোখে দেখতেন তিনি সাপ্লাইয়ের দেওয়া বেনারসি জর্দা এবং 555 খেতে খেতে। ভেবেছিলেন জীবনটা এমনি করেই কেটে যাবে। খোকাটা আলাদা হয়ে গেল 6 মাস আগে। বলতে গেলে ছেলের বউয়ের সঙ্গে, বিশেষ করে তাঁর দুর্ব্যবহারেই। 6 মাস আগেও অনেক গরম ছিল তাঁর, ঠান্ডা মেরে গেছেন। ছোট মেয়ের বিয়ে বাকি। খুকুর স্বামী সুধীর নাকি তার অফিসের একটি মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করছে। মেয়ে প্রায়ই এখানে এসেই থাকে। মিনিবাসের খাঁচা থেকে ঘাড় হেঁট করে ঝাঁকুনি খেতে খেতে যেতে যেতে সমস্ত পৃথিবীটাকেই আশ্চর্য অন্যরকম মনে হচ্ছে আজকে। এ পৃথিবী ওর চেনা নয়। কারা যে তার ঘাড়ে শক্ত হাত রেখে তাকে এমন করে মাথা নোয়াতে বাধ্য করল, কিছুই বুঝতে পারছেন না রাজেন সেন। মাথাটার গোলমাল হয়ে যাবে বোধ হয়, মেন্টাল কেস হয়ে যাবেন শিগগির। অফিসে ঢোকবার সময়ই প্রথম ধাক্কাটা খেলেন। দারোয়ান মিশির হাতে খৈনি মারছিল। ওকে দেখে সেলাম করল না, কিছু বলল না, খৈনি টিপে ঠোঁটের নিচে দিল। উনি ভাবলেন বাড়ি ফিরে যাবেন। তারপর ভাবলেন এসব অশিক্ষিত আনকালচার লোকেদের কাছে কি বা প্রত্যাশার। করিডোরে ঢুকেই গজেনের সঙ্গে দেখা। তার গ্রেটেস্ট চামচে ছিল। ওকে দেখেই গজেন ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভালো স্যার। ব্যাস ওইটুকুই বলেই ডিপার্টমেন্টে ঢুকে গেল। স্তম্ভিত হয়ে গেলেন রাজেন সেন। আস্তে আস্তে নিজের ঘরের দিকে এগোতে লাগলেন, পা টেনে টেনে খোঁড়া গরুর মতো। একদিন ওয়েলার ঘোড়ার মতোই টক বগিয়ে যেতেন। হঠাৎ শৈলেনের সঙ্গে দেখা। শৈলেন বসু বলল, আরে সেন সাহেব যে কেমন আছেন? অন্য কিছু কি করছেন?
কোথাও জয়েন করলেন? চলুন চলুন, চা খাবেন, আমার টেবিলে চলুন। গেলেন। শৈলেনের ছোট্ট টেবিলে বসলেনও। ওর দীর্ঘ চাকরি জীবনে অফিসের এদিকটাতে উনি একদিনও আসেননি। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অন্য টেবিলের কেউ ওকে বোধহয় চেনেই না। কে একজন তার পিছন থেকে বলে উঠল, মাল। ওর বুকের ভিতরটাতে ধরফর করতে লাগলো। উঠে পড়ে বললেন, চা নাই বা খেলাম, শরীরটা ভালো লাগছে না। অধীর আছে নাকি? কে অধীর? ও রায় সাহেব, এই ডিপিএম কি আছেন ঘরে? মণি মণি বলে একটি ছেলে বলল, আছেন, তবে খুব ব্যস্ত। আজ ব্যাংক ম্যানেজারের সঙ্গে মিটিং আছে। এফডি নিজে যাবেন ব্যাংকে, তাই কাগজপত্র দেখছেন ডিপিএম। তবু সেন সাহেব উঠলেন, আবার পা টেনে টেনে তার ঘরের দিকে যেতে লাগলেন। ইডিয়েট অধীর রায় তাকে আসতে দেখেই চেয়ার ছেড়ে উঠে এসে দরজা খুলে ওকে নিয়ে গেল ভেতরে। নিজে পাশের ছোট সোফায় বসে বলল, দাদা, আপনি আপনার চেয়ারই বসুন। যতক্ষণ আপনি এ ঘরে, এই চেয়ার আপনারই। দুঃখে হাসি পেল রাজেন সেনের। আয় না, তুমি কার? বললেন, না না, তুমি বসো, আমি এইখানে বসি। চা খাবেন দাদা? না, ঠান্ডা কিছু। বেল টিপে বেয়ারাকে ডেকে পার্স বের করে কোল্ড ড্রিঙ্কস আনতে দিল। একটা এনো, আমি খাবো না। এফডির সঙ্গে ব্যাংকে যেতে হবে এক্ষুনি, ইন্টারকামে ডেকেছেন উনি। আপনি বসুন, ঠান্ডা খান, আমি না আসা অবধি এখানে রিল্যাক্স করুন। যাবেন না কিন্তু? বুকটা আবার ধরফর করে উঠল রাজেন সেনের। বললেন, না অধীর, ওটা খেয়েই চলে যাব, শরীরটা ভালো নেই। অধীর বলল, সো ফার আই অ্যাম কনসার্নড, ইউ আর মাই বস, ইয়েস, ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আপনার কোনো প্রয়োজন বা অসুবিধা হলে একটা ফোন করবেন শুধু। আমি আপনার ছোট ভাইয়ের মতো। আপনার তো নিজের ভাই নেই। ফোন নাম্বারটা মনে আছে নিশ্চয়ই? এই জীবনে কি আর ভুলবো? আর এই রইল আমার বাড়ির নাম্বার। কার্ড বের করে দিল অধীর। হেসে বলল, আসলে আপনার টেলিফোনটাই আপনার বাড়ি থেকে খুলে আমার বাড়িতে লাগিয়েছে। কোম্পানির ফোন তো, পাড়া একবেলা নাম্বারটা পর্যন্ত বদলায়নি। কার্ডটা মিছিমিছি দিলাম। চলি দাদা। যেতে যেতেও দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে মুখ ফিরিয়ে অধীর বলল, দাদা, আমার আপনার দাম কিছু নেই। আমি যদি আপনার উপকারে না আসবো তো ভাই কিসের? দামি যা তা হচ্ছে ওই চেয়ারটা। অধীর চলে যেতেই বেয়ারা এনে কোল্ড ড্রিঙ্কস দিল। ওর নাম যদু। আগে লম্বা লম্বা সেলাম করত, আজ কোনো কথাই বলল না। উনি মানুষটা কি খুবই খারাপ ছিলেন? কারো উপর কি উনি অন্যায় করেছিলেন? সবাইকে কি যথাযোগ্য মর্যাদা দেননি? আশ্চর্য, একবারও সে কথা মনে হয়নি কেন ওর? কোথায় যেন কি গোলমাল হয়ে গেছে, বড় গোলমাল। কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নামিয়ে রেখে আস্তে আস্তে চেয়ারটার কাছে এসে দাঁড়ালেন রাজেন সেন। সেই কাঁটাটা এখনো উঠে আছে চেয়ারের ফ্রেম থেকে। তার ট্রাউজার একবার ফুটো হয়ে গেছিল। অধীরকে বলেও গেছিলেন কাঁটাটার কথা। আশ্চর্য, তবুও অধীর